আমি এই ক্লাসটা আচ্ছা, গত ক্লাসে আমরা সম্ভবত পার্টস অফ স্পিচটা একটু শুরু করতে চাচ্ছিলাম। পার্টস অফ স্পিচ ব্যবহার করে কিভাবে আমরা কথা বলতে পারি এবং সঙ্গে আমরা টেন্সটাও একটু দেখবো আজকে। কারণ আমরা যেমন মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, এই ভাষাটাও কিন্তু টেন্স থেকে জন্ম নিয়েছে। টেন্সটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে কথা বলা, আর কথা বলা শিখতে গেলে আমাদের প্রথম শিখতে হয় টেন্স। দেখেন, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য লিখেছি। আমরা ফুটবল খেলিতেছিলাম, আমরা ফুটবল খেলিতেছিলাম না, আমরা কি ফুটবল খেলিতেছিলাম, আমরা কি ফুটবল খেলিতেছিলাম না। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল বলা হয়। হ্যাঁ, একটা ভার্ব দিয়ে, একটা বাক্য দিয়ে কিভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটার পাশাপাশি আমরা প্রথমে আরো কয়েকটা বিষয় একটু দেখে আসবো। কয়েকটা স্পোকেন রুল দেখবো। স্পোকেন রুল কেন দেখবো? স্পোকেন রুল না দেখলে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি না। একটা যেমন আপনাদেরকে স্পোকেনের রুল আপনাকে দেখিয়েছিলাম যে একটা ভার্ব নিয়েছিলাম গো। এই গো ভার্ব দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করেছিলাম। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আপনি এখানে পরিবর্তন করে দিতে পারেন, আমি ভাত খাই, আই ইট রাইস। আপনি আরো পরিবর্তন করতে পারেন, আমি একটি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি বিশ্ববিদ্যালয়ে যাই, আই গো টু ইউনিভার্সিটি। আমি একটি গান গাই, আই সিং এ সং। এই পরিবর্তনটা কিন্তু আমাদেরকে করা শিখতে হবে। তো দেখেন, এখানে একটা বাক্যকে আমরা চার ভাবে বলেছি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? তাহলে এই যে বাক্যগুলা, এগুলো কিভাবে করলাম? অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই বাক্যগুলাকে আপনি পারেন? এখানে কি কোনো সমস্যা হয় এই ধরনের বাক্য করতে? আপনি বলেন তো। যেমন এই বাক্যটা যদি বলি, সে একটি গাড়ি চালায়, এই বাক্যটা কি হবে? সে একটি গাড়ি চালায়, এটা দিয়ে চারটা বলতে পারবেন? আহ, সে গাড়ি চালায়। হুম। সে গাড়ি চালায়, সে একটি গাড়ি চালায় না। সে কি একটি গাড়ি চালায়? সে কি একটি গাড়ি চালায় না? Uh, she is driving ইয়েস। a car. এখানে সে দেওয়া যাবে না, এখানে জাস্ট সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে এখানে ভার্বের বেস ফর্ম দিতে হবে। এখানে ইজ হবে না। সি ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালায়। কিন্তু এখানে সি হচ্ছে থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এখানে হবে সি ড্রাইভস। সি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়। সে একটি গাড়ি চালায় না। সি ডাজ নট ড্রাইভ আ কার। সি ডাজ নট ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালায় না। সে কি একটা গাড়ি চালায়? ডাজ শি ড্রাইভ আ কার? ডাজ শি ড্রাইভ আ কার? সে কি একটি গাড়ি চালায় না? অর্থাৎ এখানে একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই বাক্যগুলো আপনি একটু পড়েন তো। এইখান থেকে পড়েন পাস্ট টেন্স। দেখেন, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, এখানে ওয়েন্ট কেন হলো? এই যে আমি স্কুলে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম? অতীতকালে, আজ সকালে বা গতকাল। হ্যাঁ, মানে যখন অতীত হবে। যেমন আপনি বলছেন যে স্যার, গত বছর আমি বাংলাদেশে গিয়েছিলাম, গতকাল আমি একটা মোবাইল কিনেছিলাম। এগুলোকে অতীতকাল বলা হয়, পাস্ট টেন্স। হ্যাঁ, এখানে সাবজেক্টের পরে ভার্বের ভি টু ব্যবহার করতে হয়। ভার্বের তিনটা করে ফর্ম হয়, নিশ্চয়ই আপনার মনে আছে। যেমন ইট, এট, ইটেন, ডু, ডিড, যে ডান। হ্যাঁ, গো, ওয়েন্ট, গন। এই যে কয়েকটা করে ইয়ে হয় সাবজেক্টের, ভার্বের কয়েকটা ফর্ম, ভি 1, ভি 2, ভি 3, এইগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো দেখেন, আমি স্কুলে গিয়েছিলাম, পড়েন তো। আই ওয়েন্ট টু স্কুল। স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডেন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই ওয়ান্ট গো টু স্কুল, না, আমি এটাকে বলতে আমি হবে ওন্ট। হ্যাঁ, এটা ওয়েন্ট না, এটা ওন্ট বলবো, ওন্ট। হ্যাঁ, উইল নট এর আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। তারপর। হুম। ওয়ান্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। হুম। উইল আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব? হুম। ওয়ান্ট আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব না। হুম।
আচ্ছা, এখানে আজ হবে না, টুডে যদি থাকতো তাহলে আজ হতো, এখানে শুধু হবে আমি কি স্কুলে যাব, আমি কি স্কুলে যাব না। দেখেন এই যে আমি স্কুলে যাব, তাহলে এখানে বলেন তো আমি ভাত খাবো, কি হবে? আই উইল ইট রাইস। কি হবে? আই উইল ইট রাইস। আমি ভাত খাবো। তারপরের বাক্য রয়েছে আমি স্কুলে যাব না। আপনাকে যদি বলি যে আমি ভাত খাবো না, তখন কি হবে? আই ওয়ন্ট ইট রাইস। এই উইল, হ্যাঁ দেখেন, উইল নট কে শর্ট ফর্মে বলা হয় ওয়ন্ট। আই ওয়ন্ট গো টু স্কুল, আর এটা হবে আই ওয়ন্ট ইট রাইস। আমি ভাত খাবো না। বিষয়টা বুঝতে পারতেছেন? মানে এখানে শুধু গো এর পরিবর্তে আমি ইট ব্যবহার করেছি। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি স্কুলে যাব না, এখানে দিতে হবে আমি ভাত খাবো না, আমি একটি গাড়ি চালাবো না, আমি তার সাথে কথা বলবো না। অর্থাৎ এখানে শুধু সাবজেক্ট পরিবর্তন, মানে নিয়ম ঠিক থাকবে। নিয়মটা কি জানেন তো? নিয়মটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা গঠন প্রণালী। ফিউচার ইনডেফিনিট টেন্সটা কেমন? সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপর মূল ভার্বের ভি ওয়ান ফর্ম, তারপর অবজেক্ট। সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর মূল ভার্বের ভি অন ফর্ম, তারপর অবজেক্ট। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? তখন এই যে একটা অক্সিলারি ভার্ব, কোনটা বলেন তো? এই উইল। আমি কি স্কুলে যাব? এই অক্সিলারি ভার্বটা মনে রাখবেন। কোনো বাক্যকে যখন আমরা কোনো বাক্যকে যখন আমরা প্রশ্নবোধক করব, তখন ওই বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, এই অক্সিলারি ভার্বটাকে সবার প্রথমে আনতে হবে। যেমন উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? আমি কি স্কুলে যাব না? তখন কি হবে? ওন্ট আই গো টু স্কুল, ওনটাই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না? আচ্ছা, আমি যেটা বুঝতে পারতেছি, টেন্সেও মনে হয় আমাদের একটু সমস্যা আছে, তাই না? আমি আপনার টেন্সটা নিয়ে একটু কাজ করতে চাই, হ্যাঁ। আর যে কোনো বিষয় টিচারের কাছে কখনো কোনো জিনিস, ডাক্তারের কাছে, টিচারের কাছে, খাওয়ার টেবিলে বসে, এগুলো লজ্জা করতে নেই। লজ্জা করলে হয় কি, এখান থেকে শেখা যায় না। জীবনে কিছু কিছু জায়গায় রয়েছে, যেমন ডাক্তারের কাছে গিয়ে যত গোপন রোগ হোক, যত জটিল রোগ হোক, এগুলা কিন্তু ডাক্তারকে দিল খোলা ভাবে বলতে হয়। তো এখানেও টিচারের সামনে বলতে হয় যে স্যার, আমার এই জায়গাটায় সমস্যা, আমি এটা পারি না। তাহলে কিন্তু এটা পড়াইতে সুবিধা হয়। আচ্ছা দেখেন, এই টেন্সটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। বেসিক কনসেপ্ট অ্যাবাউট টেন্স অ্যান্ড টেন্স পার্ট ওয়ান। বলা হচ্ছে যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। যেমন আমি যদি বলি মোমেনা ভাত খায়, এটার পাস্ট টেন্স কি হবে? মোমেনা ভাত খেয়েছিল। আর এটা ফিউচার টেন্স কি হবে? মোমেনা ভাত খাবে। দেখছেন? তাহলে তিনটা টেন্স। আমি যদি বলি রনি ফুটবল খেলে, এটার পাস্ট টেন্স কি হবে বলেন? রনি ফুটবল খেলেছিল। কি হবে? রনি ফুটবল খেলেছিল। হ্যাঁ, যদি বলি ফিউচার কি হবে? রনি ফুটবল খেলবে। ভালো করে আগে তিনটা বাক্য বুঝতে হবে। যদি বলি আমি স্কুলে যাই, এটার পাস্ট টেন্স কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম। আমি এবং স্কুল, আমি এবং স্কুল, এইটার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে শুধুমাত্র ভার্বের পরিবর্তন হবে। এক জায়গায় বলছে আমি স্কুলে যাই, আরেক জায়গায় বলছে আমি স্কুলে গিয়েছিলাম, আরেকটা জায়গায় বলতেছি আমি স্কুলে যাইবো, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, আমি ফুটবল খেলবো। মানে বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, আপনি আমার সঙ্গে পানির মতো সহজ করে দেখেন। আপনার কাছে মনে করেন আপনি আমার কাছে শিখতে এসেছেন, আপনার কাছে লোহার মতো কঠিন, আর আমার কাছে পানির মতো সহজ। কিন্তু আমি চাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সেভাবে বুঝাই যে সবাই যেন পানির মতো সহজ করে বুঝতে পারে। আগে তিনটা টেন্স ভালো করে বোঝেন: বর্তমান কালের একটা, অতীত কালের একটা, ভবিষ্যৎ কালের একটা। যেমন আমি স্কুলে যাই। আচ্ছা, এখানে আমি স্কুল বাদ দিয়ে দিলাম, কি থাকে? আমি যাই, আমি যাই। আমার সঙ্গে বলেন আমি যাই, আমার সঙ্গে বলেন আমি যাই। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি যাব। আমি যাব, আমি খাই, আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি খাবো। আমি খাবো। বুঝতে পারতেছেন? আমি তিনটা টেন্সের তিনটা উদাহরণ দিচ্ছি: আমি যাই, আই গো; আমি গিয়েছিলাম, এই বর্তমানে, ভবিষ্যতে। হ্যাঁ, জি। বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। আই গো, আমি যাই। আমি গিয়েছিলাম, দেখেন এই যে বলছে এখানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমাদের আগে এই তিনটা টেন্স বুঝতে হবে, যে বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। এই যে দেখেন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীত কাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ কাল, ফুটুরি বা ফিউচার, FUTURE। হ্যাঁ। হুম। আচ্ছা, তো ফিউচার টেন্স। হ্যাঁ, ফিউচার টেন্স। তো এখানে তিনটা টেন্সের তিনটা কাল। যেমন আমি যদি বলি আমি
খেলি, আই প্লে। আমি কি খেলি, এখানে আপনি অবজেক্ট জুড়িয়ে দিতে পারেন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। বিষয়টা কি বুঝতে পারতেছেন? আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। তিনটা টেন্সের তিনটা বাক্য। এইবার আসেন দেখেন, প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার ভাই। সেই চার ভাই কারা কারা এখানে একটু পড়েন। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখা যায়। ইনডিপেন্ডেন্ট টেন্স এটা যে বলতেছেন, ইনডিপেন্ডেন্ট এটার বাংলা কিতা? ধন্যবাদ। হ্যাঁ, এই ইনডেফিনিট টেন্সের বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটার অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটার অর্থ হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। কি হবে? পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ দেই। আই ইট রাইস, আমি ভাত খাই। এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন তো? আই ইট রাইস, এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই অ্যাম ইটিং কন্টিনিউয়াস রাইস, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাই, আর আই অ্যাম ইটিং রাইস এর বাংলা অর্থ হলো আমি ভাত খাচ্ছি। তা এইখানে ভাত আপনি বাদ দিতে পারেন, আই ইট, আমি খাই। আর এইটার প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আই অ্যাম ইটিং। কি হবে? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই হ্যাভ বিন ইটিং ফর অন আওয়ার। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবে এবং কন্টিনিউয়াস টেন্সের মতো ভার্বের পরে আইএনজি থাকবে। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা একটু ভালো করে বুঝাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখেন বলছে বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে বা অভ্যাসগতভাবে করা হয় অথবা চিরসত্য কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। আবার বলি, বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগতভাবে করা হয় অথবা চিরসত্য কোনো কাজ করা হয়ে থাকে এমন বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। যেমন বলছে, এখানে দেখেন আমি স্কুলে যাই, এটা কি বর্তমান কালে হয়। মোমেনা আপা বই পড়ে, হ্যাঁ, রনি ফুটবল খেলে, সে স্কুলে যায়, তারা ক্রিকেট খেলে। অর্থাৎ বর্তমান কালে কোনো কিছু করা হয়ে থাকে এমন বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। কিভাবে চিনবেন? বাংলা ক্রিয়ার শেষে অ, আ, রস্বই, এ, এন, ও, এস, আই এইগুলো থাকে। যেমন আমি স্কুলে যাই, এই দেখেন যাই বললে কি হয়? জয়াকার রস্বইকার রয়েছে একটা, কি আছে? এই দেখেন এখানে বলছি যে বাংলা ক্রিয়ার শেষে এই রস্বইকার থাকে, যাই। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। কি হবে বলেন? দে প্লে ক্রিকেট। অর্থাৎ এখানে মনে রাখবেন, সংজ্ঞাটা একটু পড়েন। বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগতভাবে করা হয় অথবা চিরসত্য কোনো কাজ বোঝায়। মনে রাখবেন, বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং ঐতিহাসিক সত্য। ঐতিহাসিক সত্যটা কেমন জানেন? যেমন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। তো এইটা কিন্তু ইতিহাস, একটা ইতিহাস হয়ে আছে যে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। এইটা কিভাবে করতে হবে? এইটা আপনাকে পাস্ট টেন্সে করলে হবে না। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন অনেক আগে, কিন্তু এটা অতীতকাল, যদিও অতীতকাল কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। অর্থাৎ সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। সম্রাট শাহজাহান বিল্ডস দা তাজ, এখানে বিল্ড হবে না, পাস্ট টেন্সে করা যাবে না। যেমন দুইয়ে দুইয়ে চার হয়, দুই আর দুই যোগ করলে চার হয়। এটা আপনাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে, কারণ এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক সত্য। দুই এবং দুই যোগ করলে চার হয়, এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক সত্য। এটাকে আপনাকে এইভাবে করতে হবে। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীটা দেখেন কি হয়। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আই হচ্ছে সাবজেক্ট আর ভার্বের ভি অন ফর্ম হচ্ছে গো, আর টু স্কুল এটা হচ্ছে অবজেক্ট। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। কি হবে?
তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। ভালো করে লক্ষ্য করুন। তাহলে এই যে বাক্যগুলো আমি গঠন করতেছি, এই বাক্যগুলো কিভাবে গঠন করছি? এই বাক্যগুলো কিন্তু সাবজেক্টের পরে ভি1 প্লাস এক্সটেনশন। আমার কথা যদি আপনি বুঝে থাকেন, কয়েকটা বাক্য বলেন তো বাংলা এবং ইংরেজিতে। কয়েকটা বাক্য বলেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেমন আমি গান গাই, তারা ফুটবল খেলে, ছেলেরা মাছ ধরে, আমি বাড়ি যাই, সে চিঠি লেখে। অর্থাৎ বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ হয়ে থাকে বা হয়, এমন বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। এমন বোঝালে তাকে কোন টেন্স বলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। কি হবে? তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। হুম। তাহলে কয়েকটা বাক্য বলেন তো, যেমন এই বাক্যটা বলেন। এই যে দেখেন, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অনেক বাক্য আমি দিয়ে রেখেছি। এই বাক্যগুলো দেখেন, টেন্স রিলেটেড বাংলা। এই যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, অর্থাৎ ওঠে। এটা পারবেন বলতে? দা সান রাইজেস ইন দা ইস্ট। ইস্ট মানে হচ্ছে পূর্ব, হ্যাঁ। আর এখানে রাইজের সঙ্গে ইএস যুক্ত করেছি, রাইজেস। কেন হবে জানেন? কারণ রাইজ মানে ওঠা, আর এই সূর্য হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ভার্বের শেষে এস বা ইএস দিতে হয়। দা সান রাইজেস ইন দা ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। পাখিরা আকাশে উড়ে। পাখিরা আকাশে ওড়ে, দা বার্ডস। দা বার্ডস মানে হচ্ছে পাখিরা। দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। পাখিরা আকাশে ওড়ে। গোলাপের গন্ধ মিষ্টি। গোলাপের গন্ধ মিষ্টি। দা স্মেল অফ দা রোজ ইজ সুইট। তোমরা ভাগ্যবান। বাক্যটা কিভাবে করবেন? তোমরা ভাগ্যবান, এখানে দেখেন কোনো ভার্ব নেই। তোমরা হচ্ছে সাবজেক্ট, আর ভাগ্যবান হচ্ছে অবজেক্ট। এখানে ভার্ব কোথায় গেল? এই বাক্যে ভার্ব কিন্তু একটু উজ্জ্ব রয়েছে। তোমরা হও ভাগ্যবান। তোমরা হও ভাগ্যবান। ইউ আর লাকি। লাকি মানে ভাগ্যবান। ইউ আর লাকি, তোমরা হও ভাগ্যবান। এখানে কিন্তু বাংলা বাক্যে ক্রিয়া নেই, আমাকে মনে মনে ক্রিয়াটা ধরে আনতে হয়েছে। অঙ্ক করতে গেলে দেখবেন আমরা মনে করি সংখ্যাটি এক্স, এরকম একটা লিখে নেই। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা কল্পনা করে নিতে হয়, আর এই কল্পনা না করলে কিন্তু আমাদের অঙ্ক কখনোই মিলবে না। তো এই কল্পনা করে নিতে হবে, তোমরা ভাগ্যবান। মনে করতে হবে, কল্পনা করতে হবে। এখানে একটা ভার্ব রয়েছে, ভার্বটা কি? তোমরা হও ভাগ্যবান। যেমন দেখেন, একটা বাক্য যদি বলি, একটা বাক্য বলি, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র, আপনি মনে মনে বলতেছেন যে আমি একজন ছাত্র। তাহলে এই বাক্যে ভার্ব কোথায় গেল? এই বাক্যের ভার্ব হলো এইভাবে, আমি হই একজন ছাত্র। কিন্তু প্রথমে কিন্তু এটা আমি বলিনি। আমি কি বলেছিলাম? আমি একজন ছাত্র। কিন্তু এখানে মনে মনে আপনাকে ভার্ব নিয়ে আসতে হবে, আমি হই একজন ছাত্র। আই অ্যাম আই স্টুডেন্ট। আমি হই একজন ছাত্র, কি হবে? আই অ্যাম আ স্টুডেন্ট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এইখানে আপনি কি কোনো বাক্য পারবেন? এইখান থেকে একটু বলেন তো, চেষ্টা করেন তো। আপনি না পারলে আমি আপনাকে দেখিয়ে দিব, হেল্প করব। দেখেন, আমরা ফুটবল খেলেছিলাম। এই বাক্যটা কি হবে বলেন তো? এইগুলো হলো কি, মানে আমি হলো যেমন আমরা এখানে উই উই আর ফুটবল, তো ফুটবল খেলেছিলাম প্লে। না আপা, এটা হচ্ছে খেলেছিলাম না, এটা বাংলা হচ্ছে খেলিতেছিলাম। বাংলাটা কি হবে? খেলিতেছিলাম। তাহলে উই খেলিতেছিলাম। সবটাই বাক্য একসাথে মিলে, মানে টেন্স মিলে পারবেন না, হ্যাঁ, কিন্তু আমি আমি হেল্প করছি, আপনি পারবেন। দেখেন, আমরা ফুটবল খেলিতেছিলাম, 12 প্রকার টেন্সের ভিতরে এইটা মূলত কোন টেন্সের আওতায় পড়ে বলতে পারবেন? খেলিতেছিলাম বর্তমান। না 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 আপা, এটা হচ্ছে পাস্ট টেন্স। খেলিতেছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, তারা তারা ছবি আঁকিতেছিল। হ্যাঁ, শোনেন, এগুলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান অতীতকাল। কি বললাম? চলমান অতীতকাল। হ্যাঁ, যেমন আমি একটি ছবি আঁকিতেছিলাম। আপনি ভালোভাবে না বুঝতে পারলে আমি আরো 50 বার বুঝাবো, কিন্তু আপনি না বুঝে কখনো যাবেন না, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি পারি না। আচ্ছা আচ্ছা, না পারলে আমাকে বলবেন। দেখেন, সবাই সবকিছু পারে না, হ্যাঁ। আমি তো বলছিলাম যে একবার এবিসিডি থেকে শিখাবো, আপনি লজ্জা করবেন না, হ্যাঁ, কারণ আমরা শেখার জন্যই ভর্তি হয়েছি। যাই হোক, তো দেখেন, আমরা ফুটবল খেলিতেছিলাম, এটা হচ্ছে উই ওয়ার প্লেইং ফুটবল। এখানে ওয়ার কেন হলো, প্লেইং কেন হলো? এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্টের পরে অজ বা ওয়ার বসাতে হয়। সাবজেক্টের পরে অজ বা ওয়ার বসাতে হয়। উই ওয়ার প্লেইং ফুটবল, কি হবে? উই ওয়ার
প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলিতেছিলাম। আচ্ছা, তাহলে এই যে বাক্যটা আমরা ফুটবল খেলিতেছিলাম, এই সমগোত্রীয় এই ধরনের কিছু বাক্য আপনি বলতে পারবেন? যেমন আমরা মাছ ধরিতেছিলাম, রহিম গান গাহিতেছিল, হ্যাঁ, আমার পিতা কাজটি করিতেছিল। অর্থাৎ এমন কিছু বাক্য বলবেন অতীতকালে চলমান বুঝাবে। না স্যার, আমি ইংলিশে বলতে পারবো না। আচ্ছা, ইংলিশে পারবেন না, কিন্তু আমি আপনাকে হেল্প করবো, আপনি পারবেন, হ্যাঁ, হেল্প করলে আপনি অবশ্যই হুম, পারবেন। যেমন দেখেন, আমি যদি আপনাকে এটা বলি যে এইখানে যেমন একটা বাক্য রয়েছে যে আহ, আমরা ফুটবল খেলিতেছিলাম, তো এখানে খেলিতেছিলাম বাদ দিয়ে আপনি এটা বলতে পারেন আমরা ক্রিকেট খেলিতেছিলাম, আমরা একটা চিঠি লিখিতেছিলাম, আমরা একটা গান গাইতেছিলাম, আমরা মাছ ধরিতেছিলাম। এগুলো তো সহজ, আপনি বলতে পারবেন। এগুলো পারতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে হুম, কিছু ভার্ব মুখস্থ করতে হবে। ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। যেমন মনে করেন ইট মানে খাওয়া, তাহলে যদি বলি আমরা ভাত খাইতেছিলাম, খাইতেছিলাম বা খাইতেছিলাম হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা হবে খাচ্ছিলাম, খাচ্ছিলাম, তাহলে কি হবে? আমরা ভাত খাচ্ছিলাম। আমরা ইংরেজি কি? উই। এরপরে ওই, পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছি একটা ওয়াজ বা ওয়ার দিতে হয়। কি দিতে হয়? ওয়াজ বা ওয়ার। তো আমরা ভাত খাইতেছিলাম, উই ওয়ার ইটিং রাইস। আমরা ভাত খাইতেছিলাম, উই ওয়ার ইটিং রাইস। দেখেন, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। তাহলে আপনি বলেন তো, আমরা একটি গান গাচ্ছিলাম, এটা কি হবে? উই ওয়ার ওই ওয়ার সং। উই ওয়ার সিঙ্গিং দিতে হবে, উই ওয়ার সিঙ্গিং এ সং, হ্যাঁ, সিং এর সঙ্গে আইএনজি দিতে হবে, সিং, উই ওয়ার সিঙ্গিং এ সং। আমরা একটা গান গাচ্ছিলাম, উই ওয়ার সিঙ্গিং এ সং। আমরা একটা গান গাচ্ছিলাম। আমরা ফুটবল খেলিতেছিলাম, তখন কি হবে? উই ওয়ার উই ওয়ার হ্যাঁ, উই ওয়ার প্লে মানে খেলা করা, এর সঙ্গে আইএনজি হবে, উই ওয়ার প্লেইং ফুটবল। কি হবে বলেন? উই ওয়ার প্লেইং ফুটবল। ফুটবল। হ্যাঁ, উই ওয়ার প্লেইং এ ফুটবল। ধন্যবাদ। বলেন তো, আমরা একটা ছবি আঁকিতেছিলাম। ওই ওয়ার হুম, পিকচার। উই ওয়ার ড্রয়িং এ পিকচার। হ্যাঁ, আপনাকে আগে এইগুলো আমি মুখস্থ করাবো। দেখেন, এইগুলো আপনি একটু কাইন্ডলি আমাকে মুখস্থ করে দিবেন, জাস্ট ওয়েট করেন। এগুলো না পারলে, এগুলা মানে মেন হচ্ছে কি, আমরা মনে করেন আপনি তরকারি রান্না করবেন, তো আগে তরকারি রান্না করার উপকরণগুলো কিন্তু আপনাকে জোগাড় করতে হবে, তারপর রান্না করতে বসতে হবে। তো আমাদের ভাষাটা শিখতে গেলে আগে আমাদের এই কনজুগেশন অফ ভার্ব বলে, এই ভার্ব ফর্ম গুলো আমাদেরকে আগে মুখস্থ করতে হবে। হ্যাঁ, ভার্ব ফর্ম কি? এই যে দেখেন, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গন মানে হচ্ছে গিয়াছে। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গন মানে গিয়েছে। তো বলছে যদি বলা হয় এই গো দিয়ে একটা বাক্য করেন, তখন কি হবে? আমি যাই, আই গো। তখন এই গো ব্যবহার করতে হবে, আই গো, আমি যাই। আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তখন কি হবে? আই ওয়েন্ট। কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। হ্যাঁ, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আচ্ছা, যদি বলা হয় আমি গিয়েছি, তখন হবে আই হ্যাভ গন। কি হবে? আই হ্যাভ গন, আমি গিয়েছি। হুম, ভালো করে বোঝেন, আমি গিয়েছি, আই হ্যাভ গন। ডু মানে করা, ডু মানে কি হবে? করা। তাহলে ডিড মানে কি? করেছিল। আর ডান মানে কি? করিয়াছে। তো যদি বলা হয় যেমন আমি করি, আই ডু, কি হবে? আমি করি, আই ডু। আমি করেছিলাম, তখন কি হবে? আই ডিড। কি হবে বলেন? আই ডিড, আমি করেছিলাম। আচ্ছা, আমি করিয়ে আছি বা আমি করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি করেছি, আমি কাজটি করেছি, আমি কথা বলেছি, আমি ঘুমিয়েছি, আমি খেলেছি, আমি ছবিখানা এঁকেছি। অর্থাৎ যে কাজটি একটু আগে করা হয়েছে। আপনি আমাকে বলছেন যে স্যার আমি এইমাত্র ভাত খেয়েছি, আমি এইমাত্র আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। অর্থাৎ এই বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখেন, এই ভার্ব পরিবর্তন করা শিখতে হবে কেন? বিভিন্ন ধরনের বাক্য করার জন্য। যেমন দেখেন, ইট মানে খাওয়া, এই বাক্যটা দেখেন, ইট মানে হচ্ছে কি? খাওয়া। তো যদি বলা হয় আমি বিরিয়ানি খাই, আই ইট বিরিয়ানি। আপনি আমাকে বলছেন স্যার আমি গতকাল বিরিয়ানি খেয়েছিলাম, তখন কি ইট হবে? হবে না। তখন এই ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু ফর্ম, আই এট বিরিয়ানি। কি হবে? আই এট বিরিয়ানি।
আই এট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছিলাম। আচ্ছা, যদি বলা হয় আমি বিরিয়ানি খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন হবে আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছি। দেখেন, ভার্ব পরিবর্তন করা শিখলে কত সহজে বাক্য তৈরি করা যায়। রাইট মানে হচ্ছে লেখা, রাইট মানে কি হবে বলেন? লেখা। যদি বলা হয় আমি একটি চিঠি লিখি, তখন কি হবে? আই রাইট এ লেটার। I read write a letter. আমি একটা চিঠি লিখেছিলাম, তখন কি হবে? Mm, I, I wrote a letter. আই রোট এ লেটার। দেখেন, ধন্যবাদ, এই যে পেরে গেছেন, আস্তে আস্তে পারবেন। নিজের উপরে একটু বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। হ্যাঁ, কখনো জীবনে শুধু লেখাপড়া শেখা না, যে কোনো বিষয়ে কখনো কনফিডেন্স হারাবেন না। সংসার জীবনে হোক, আপনার যে লেখাপড়া জীবনে হোক, কখনো কনফিডেন্স লো করা যাবে না। আপনি পারবেন। মনে মনে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার আগে, বিছানা থেকে নামার আগে আপনি মনে মনে 3 বার বলবেন যে আমি ইংরেজি শিখবই, আমি ইংরেজি শিখবই, আমি ইংরেজি পারবই। দেখবেন আপনি পারবেন। কখনো মানে দুর্বল হতে নেই, দুর্বল হলেই কিন্তু আপনি আর পারবেন না। তো দেখেন এখানে রাইট, রোট, রিটেন। রাইট মানে হচ্ছে লেখা, রোট মানে হচ্ছে লিখেছিল বা লিখেছিলাম, আর রিটেন মানে হচ্ছে লিখি আছি। এই যে তৃতীয় যে সারি, তৃতীয় যে রো, এইখানের অর্থ হচ্ছে করেছি, খেয়েছি, গিয়েছি, এমনটি বুঝায়। রাইট, রোট, রিটেন। রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল বা লিখেছিলাম, আর রিটেন মানে হচ্ছে লিখি আছি। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি একটা চিঠি লিখিয়াছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আমি একটা চিঠি লিখিয়াছিলাম, পাস্ট পারফেক্ট, তখন হবে আই হ্যাড রিটেন এ লেটার। আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। ফিউচার পারফেক্ট টেন্স যখন হবে, ফিউচার পারফেক্ট টেন্স, আমি একটা চিঠি লিখিয়া থাকবো, আই উইল হ্যাভ রিটেন এ লেটার। কি হবে? আই উইল হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখিয়া থাকবো। এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করবেন, দেখবেন আপনি পারবেন। এই যে দেখেন, টেক মানে হচ্ছে নেওয়া, মেক দিয়ে করেন। এই যে তিনটা মেক, মেক, মেড, মেড, এই তিনটা দিয়ে তিনটা বাক্য করতে পারবেন। মেক মানে তৈরি করা। বলেন তো, আমি একটা বাড়ি তৈরি করি, তখন কি হবে? আমি একটা বাড়ি তৈরি করি। Sorry, I make a আই মেক এ হাউস, কি হবে? আই I মেক make এ হাউস, house. আমি একটা বাড়ি তৈরি করি। আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, তখন এই মেড ব্যবহার করে করেন আই। I made a house. আই মেড এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। আমি একটা বাড়ি তৈরি করেছি, করিয়াছি, এই ভি থ্রি, ভি থ্রি দিয়ে করেন আই হ্যাভ। I have made a house. ধন্যবাদ, আই হ্যাভ মেড এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করেছি। আমি একটা গাড়ি তৈরি করেছি। I make a car. না, তৈরি করেছি, আই হ্যাভ মেক এ কার, কি হবে? আই হ্যাভ মেক এ কার। হ্যাঁ, আমি আমি বিরিয়ানি তৈরি করেছি, আই হ্যাভ মেড বিরিয়ানি। মেক, মেড, মেড। দেখেন, এই ভি 2 Made, এবং ভি 3 দুইটাই কিন্তু এক, বানানো এক, উচ্চারণ এক। কিন্তু এখানে যখন বলছে আমি বিরিয়ানি তৈরি করিয়াছি, তাহলে মেক মানে তৈরি করা, এর ভি 3 হচ্ছে মেড। আই হ্যাভ মেড বিরিয়ানি, আই হ্যাভ মেড বিরিয়ানি, আমি বিরিয়ানি তৈরি করেছি। আচ্ছা, তারপর দেখেন, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। যদি বলা হয় আমি পানি পান করি, তখন কি হবে? আই ড্রিঙ্ক ওয়াটার। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। হ্যাঁ, আমি পানি পান করেছিলাম, তখন কি হবে? I drink. তখন আই ড্রাঙ্ক হবে। দেখেন, ড্রাঙ্ক, ডি আর I এ drank. এন কে, ডি আর এ এন কে, আই ড্রাঙ্ক ওয়াটার। আই ড্রাঙ্ক ওয়াটার, আমি আমি এক গ্লাস, আমি এক গ্লাস পানি পান করেছিলাম, আই ড্রাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আই ড্রাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, আমি এক গ্লাস পানি পান করেছিলাম। যদি বলা হয় আমি এক গ্লাস পানি পান করিয়াছি, তখন হবে আই হ্যাভ ড্রাঙ্ক। হ্যাঁ, এটা উচ্চারণটা, ভি 2 হচ্ছে ড্রাঙ্ক, আর এটা হচ্ছে ড্রাঙ্ক, ডি আর এ এন কে, আর এটা হচ্ছে DRUNK। পার্থক্য কিন্তু একটু আছে। যেমন দেখেন, গিভ, গেভ, গিভেন, কি হবে? গিভ, গেভ, গিভেন। আচ্ছা, গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল, আর গিভেন মানে হচ্ছে দিয়াছে। তো যদি বলা হয় সে আমাকে একটা বই দিয়েছিল, তখন গেভ ব্যবহার করতে হবে। ভি 2। কেন? এই যে দিয়েছিল, খেয়েছিল, হয়েছিল, অর্থাৎ পাস্ট টেন্স হবে যখন, পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্য যখন হবে, তখন সেইটাকে ভি 2 ব্যবহার করতে হবে। ভি 2 মানে কেমন? এই গিভ মানে দেওয়া, এটাকে বলে ভি 1, ভার্বের অন। এই ভি 2 দিয়েছিল, খেয়েছিল, নিয়েছিল। হ্যাঁ, আর এই ভি 3 হচ্ছে কোনো কাজ করা হইয়াছে, গিয়াছে, খাইয়াছে, সেক্ষেত্রে আপনাকে এই ভি 3 ব্যবহার করতে হবে। কোথায় ভি 1 হবে, কোথায় ভি 2 হবে,
কোথায় V3 হবে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। অর্থাৎ বর্তমান কালের কোনো বাক্য যখন হবে তখন কিন্তু V1। যেমন দেখেন ড্রাইভ, যদি বলা হয় রনি একটা গাড়ি চালায়, তখন এই যে রনি কিন্তু বর্তমান কালে চালায়, সেক্ষেত্রে আপনাকে ড্রাইভ ব্যবহার করতে হবে। রনি ড্রাইভ এ কার, রনি ড্রাইভ এ কার। কিন্তু এই বাক্যটা একটু ভুল বলা হয়ে গেছে, কেন? কারণ রনি হচ্ছে এখানে থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ড্রাইভস হবে। কি হবে? ড্রাইভস। রনি ড্রাইভস এ কার, রনি একটা গাড়ি চালায়। রনি একটা গাড়ি চালিয়েছিল, তখন এই ড্রোভ ব্যবহার করতে হবে। ড্রাইভের V2 হচ্ছে ড্রোভ। কি ব্যবহার করতে হবে বলেন? ড্রোভ। রনি ড্রোভ এ কার। হ্যাঁ, আচ্ছা, রনি একটা গাড়ি চালিয়েছে, তখন V3 ব্যবহার করতে হবে। রনি হ্যাজ। এই যে দেখেন রনি হ্যাজ, অর্থাৎ হ্যাঁ রনি হ্যাজ, তখন হবে ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। হ্যাঁ, রনি হ্যাজ ড্রিভেন আ কার। রনি একটা গাড়ি চালিয়েছে, রনি হ্যাজ ড্রিভেন আ কার। রনি একটা গাড়ি চালিয়েছে। মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের V3, তারপর অবজেক্ট। হ্যাঁ, এই বিষয়গুলো একটু মনে রাখবেন। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে 12টা টেন্স আপনাকে খুব ভালো করে শিখতে হবে। হুম, 12টা টেন্স আপনি যখন ভালোভাবে জানবেন, 12টা টেন্স না, আপনাকে 8 প্রকার, 8 প্রকার টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই 8 প্রকার কি কি আমি বলি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার, এইগুলা শিখতে হবে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এইগুলো যখন আপনি পারবেন, তখন আপনি খুব সুন্দর করে বাক্য তৈরি করতে পারবেন। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। আর বাক্য তৈরি করা শিখতে গেলে আমাদেরকে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। কি সম্পর্কে ধারণা রাখতে হবে? টেন্স সম্পর্কে। দেখেন, এইগুলো একটু বলি। প্রশ্ন বলছে তুমি কোথায় যাও, এইটা প্রশ্ন কি হবে? কোথায় ইংরেজি কি? হোয়ার। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও? তো বলছে আমি মাদ্রাসায় যাই, আই গো টু মাদ্রাসা। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ, বলছে আমি মাদারীপুরে থাকি, আই লিভ ইন মাদারীপুর। হ্যাঁ, তুমি কোথায় কাজ করো? দেখেন প্রত্যেকটা বাক্যে হোয়ার আসবে। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। হুম, হোয়ার ডু ইউ ওয়ার্ক। আমি শহরে কাজ করি, আই ওয়ার্ক ইন সিটি। তুমি কোথায় খেলাধুলা করো? হোয়ার ডু ইউ প্লে, আমি মাঠে খেলাধুলা করি, আই প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড। আই প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড। আচ্ছা, সাব্বির সাহেব সকালে কোথায় হাঁটেন? হোয়ার ডাজ মিস্টার সাব্বির ওয়াক ইন দ্য মর্নিং। হোয়ার ডাজ মিস্টার সাব্বির ওয়াক ইন দ্য মর্নিং, বলছে তিনি সকালে তার বাড়ির সামনে হাঁটে। হি ওয়াক্স, এই দেখেন এখানে ওয়াক্স কেন হলো বলেন তো? এখানে সাব্বির সাহেব, সাব্বির সাহেব এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এই জন্য এখানে ভার্বের পরে এস দিতে হয়েছে। বলছে যে তিনি সকালে তার বাড়ির সামনে হাঁটেন। হি ওয়াক্স ইন ফ্রন্ট অফ হিজ হাউস ইন দ্য মর্নিং। হি ওয়াক্স ইন ফ্রন্ট অফ হিজ হাউস ইন দ্য মর্নিং, তিনি সকালে তার বাড়ির সামনে হাঁটেন। সাজ্জাদ কোথায় তার সময় ব্যয় করে? হোয়ার ডাজ সাজ্জাদ স্পেন্ড হিজ টাইম, বলছে সে মাদারীপুরে তার সময় ব্যয় করে। হি স্পেন্ডস হিজ টাইম ইন মাদারীপুর। তোমার আব্বা প্রতিদিন কোথায় যায়? হোয়ার ডাজ ইউর ফাদার গো এভরিডে, বলছে আমার আব্বা প্রতিদিন অফিসে যায়। মাই ফাদার গোস টু অফিস এভরিডে। মাই ফাদার গোস টু অফিস এভরিডে। এইগুলো আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, আমি যে শীটপত্র গুলো দিব, এইগুলো হারিয়ে ফেলবেন না, এখান থেকে একটু পড়বেন, দেখবেন আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। এই দেখেন এখানে হোয়ার দিয়ে আরো অনেক বাক্য দিয়েছি, সবগুলো হোয়ার। যেমন বাথরুম কোথায়? হোয়ার ইজ দ্য বাথরুম। আপনি আমাদের বাসায় বেড়াতে এসেছেন দেশে আসার পরে, আপনি বাথরুম খুঁজে পাচ্ছেন না, তো ইংলিশে আমাকে বলবেন। স্যার যেহেতু ইংলিশ জানে, আপনি ভাবতেছেন যে স্যারের সাথে একটু ইংলিশে বলবো যে বাথরুম কোথায়, হোয়ার ইজ দ্য বাথরুম, হোয়ার ইজ দ্য ওয়াশরুম। বাস স্টপ কোথায়? মনে করেন আপনি ঢাকায় একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, বাস স্টপ খুঁজে পাচ্ছেন না, তো আপনি একজনকে ইংলিশে জিজ্ঞাসা করছেন, হোয়ার ইজ দ্য বাস স্টপ। কি হবে? হোয়ার ইজ দ্য বাস স্টপ। আচ্ছা, আমার ফোন কোথায়? আপনি আপনার হাজবেন্ডকে বলছেন যে আমার ফোনটা তো খুঁজে পাচ্ছি না, হোয়ার ইজ মাই ফোন। কি হবে? হোয়ার ইজ মাই ফোন। দেখেন এই বাক্যগুলো প্রায়, মনে করেন আপনি ফোনটা আপনার রুমে কোথায় পড়ে গিয়েছে বা রয়েছে, আপনি পাচ্ছেন না, ইংলিশে বলবেন হোয়ার ইজ মাই ফোন, হোয়ার ইজ দ্য বাস স্টপ, হোয়ার ইজ দ্য বাথরুম, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট স্টপ, হোয়ার ইজ হোয়ার ইজ দ্য হসপিটাল, হাসপাতাল কোথায়, হোয়ার ইজ দ্য স্কুল, স্কুল কোথায়, হোয়ার ইজ দ্য ব্যাংক,
এগুলো সব হোয়ার দিয়ে করতে হবে। ডাকঘর কোথায়? হোয়ার ইজ দ্য পোস্ট অফিস। লাইব্রেরি কোথায়? হোয়ার ইজ দ্য লাইব্রেরি। রেস্তোরাঁ কোথায়? হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট। হ্যাঁ, কি হবে? হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট, রেস্তোরাঁ কোথায়? ট্রেন স্টেশন কোথায়? হোয়ার ইজ দ্য ট্রেন স্টেশন। এগুলো কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন হয়। এই কথাগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমরা এগুলো বলতে পারি না। হুম। আচ্ছা, এই যে দেখেন, জাস্ট ওয়েট, এইখানে কমন কিছু বাক্য দিয়েছে, এগুলো আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা প্রয়োজন বোধ করি, আমরা এগুলো পারি না। জাস্ট ওয়েট, এই যে বাক্যগুলো দেখেন, কত সহজে বাক্য তৈরি করা যায়। যেমন, যে কোনো ভার্বের আগে যদি আপনি টু যুক্ত করেন, যে কোনো ভার্বের আগে টু, বলছে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়, অর্থাৎ ইনফিনিটিভ সমান সমান টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। যেমন যেতে, টু গো; খেতে, টু ইট; লিখতে, টু রাইট; আসতে, টু কাম; খেলতে, টু প্লে; কিনতে, টু বাই; পরিষ্কার করতে, টু ক্লিন; খাওয়াতে, টু ফিড; চালাতে, টু ড্রাইভ; আঁকতে, টু ড্র; সাহায্য করতে, টু হেল্প। তারপর বলছে হতে, টু বি; শিখতে, টু লার্ন; পড়তে, টু রিড; কথা বলতে, টু স্পিক। তারপর বলছে রান্না করতে, টু কুক। তারপর বলছে যে উপার্জন করতে, টু আর্ন। কি হবে? টু আর্ন, উপার্জন করতে। আচ্ছা, তাহলে দেখেন এখানে কিভাবে বাক্য তৈরি করা যায়। টু ক্লিন, পরিষ্কার করতে। যেমন এই যে এখানে বলছি যে খেতে চেষ্টা করো, তাহলে এই যে খেতে, যেতে, খেতে চেষ্টা করো, ট্রাই টু ইট। কি হবে? ট্রাই টু ইট, খেতে চেষ্টা করো। বুঝতে চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঘুমাতে চেষ্টা করো, ট্রাই টু স্লিপ। জানতে চেষ্টা করো, ট্রাই টু নো। জানতে চেষ্টা করো, ট্রাই টু নো। হুম। এইভাবে কিন্তু আমাদেরকে কথা বলা শিখতে হবে। কথা বলতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন, এই বাক্যগুলো দেখেন, খুব ছোট ছোট বাক্য। যেমন আমি আছি, আই অ্যাম; তুমি আছো, ইউ আর; আমরা আছি, উই আর; তারা আছে, দে আর; রনি আছে, রনি ইজ; কেউই নেই, নোবডি ইজ; কে আছে, হু ইজ; কারা আছে, হু আর। তো বলছে আমি আছি, আই অ্যাম। যদি বলা হয় আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। তুমি আছো, ইউ আর; তুমি রাজশাহী আছো, ইউ আর ইন রাজশাহী। আমরা আছি, উই আর; আমরা বিমানবন্দরে আছি, উই আর এট এয়ারপোর্ট। আমরা বিশ্ববিদ্যালয়ে আছি, উই আর এট ইউনিভার্সিটি। হুম। এই দেখেন ছোট ছোট বাক্য, পাস্ট টেন্স দিয়ে করেন। আমি ছিলাম, আই ওয়াজ; আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর; আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। হুম। তারপর যদি বলা হয় আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। এই দেখেন এখানে ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আমি রাজশাহী ছিলাম, আই ওয়াজ ইন রাজশাহী। আমি অফিসে ছিলাম, আই ওয়াজ ইন অফিস। আমি কলেজে ছিলাম, আই ওয়াজ এট কলেজ। এই যে বাক্য গঠন করা। এরপর ফিউচার দেখেন, আই উইল বি। আই উইল বি এর অর্থ কি? আমি থাকবো, আমি থাকবো। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। আমি কলকাতায় থাকবো, আই উইল বি ইন ক্যালকাটা। হ্যাঁ। তারা থাকবে, দে উইল বি। তারা খুলনায় থাকবে, দে উইল বি ইন খুলনা। অর্থাৎ এই যে দেখেন, তারা থাকবে, দে উইল বি। তারা কোথায় থাকবে? দে উইল বি ইন খুলনা, দে উইল বি ইন ঢাকা। মানে একটা সিস্টেম যদি আপনি বুঝতে পারেন, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা যদি আপনি বুঝতে পারেন, এই সূত্র দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। এখানেও বিষয়টা কিন্তু ঠিক তাই। আপনি একটা নিয়ম বুঝতে পারলে এখান থেকে অনেক নিয়ম করতে পারবেন। তবে আমি একটা বিষয় বুঝে নিলাম, যে আপনার বেসিকটা খুবই দুর্বল। আমি এই বেসিক থেকে আপনাকে শিখাবো। হুম। না দেখেন, চিন্তা চিন্তা করবেন না। হ্যাঁ। হুম। না, আমি তো দীর্ঘদিন এই পূজার ছুটিতে ছিলাম বা কন্টিনিউ ক্লাস নিতে পারিনি, এখন থেকে কন্টিনিউ ক্লাস হবে। তবে আমাকে আরেকটা বিষয় একটু হেল্প করেন, যেমন আজকে হচ্ছে রবিবার,